সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি রাজধানী বারিধারা থেকে গ্রেপ্তার। ধানমন্ডি থেকে গ্রেপ্তার হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় অভিযোগ দায়ের। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বুলেটের আঘাতে চিরতরে চোখের আলো হারালো 350 মানুষ, যাদের বেশিরভাগই শিশু কিশোর। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। সংশোধনীতে গণতন্ত্রহীন হয়ে পড়ে দেশ, বললেন অ্যাটর্নি জেনারেল। 12 সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ, জনপ্রত্যাশা পূরণে এমন পদক্ষেপ, জানালেন উপদেষ্টা। এবং অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক 11 বছরে আত্মসাৎ করে 6,500 কোটি টাকার সম্পদ। ময়মনসিংহে আওয়ামী নেতার সম্পদের পাহাড়। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল ডিওএইচএসে এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেফতার করে। মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার তাকে তোলা হতে পারে আদালতে। এদিকে রাতেই ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। রাজধানীর বারিধারা ডিওএইচএস এক আত্মীয়র বাসায় আত্মগোপনে আছেন ডক্টর দীপু মনি। এমন খবরে সোমবার সন্ধ্যায় সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাকে আনা হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। প্রাথমিকভাবে জানা যায় মোহাম্মদপুরের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ডক্টর দীপু মনিকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলেও জানা গেছে। এর আগে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ডক্টর দীপু মনি, তার বড় ভাই টিপু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে গত 15 আগস্ট থানায় মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা হিসেবে আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ডক্টর দীপু মনি 2008 সাল থেকে চাঁদপুর 3 আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 3 মেয়াদে ছিলেন পররাষ্ট্র, শিক্ষা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। সেই সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে 359 কোটি টাকা বাড়তি আদায়ে কারসাজির অভিযোগে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হন ডক্টর দীপু মনি। একই দিন রাতে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কেও। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সরকার পতনের পর একের পর এক মামলার মুখোমুখি হতে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবার রাজধানী মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুর সহ 28 জনের নাম উল্লেখ করে 500 অজ্ঞাতনামা ব্যক্তির নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। দল হিসেবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে। সোমবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার কার্যালয়ে এই অভিযোগ দাখিল করা হয়। আলভির পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদউদ্দিন এই অভিযোগটি দায়ের করেন। এটি ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে তৃতীয় অভিযোগ। এদিকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে আলাদা 2টি হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। সোমবার দুপুরে পাঁচলাইশ থানায় নিহত ওয়াসিম আকরামের মা জোসনা বেগম বাদী হয়ে এ মামলা করেন। এতে শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, নফেল সহ 108 জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি রয়েছে আরও 100 থেকে 150 জন। এদিকে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় 62 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। সহকর্মীদের তথ্য ছবিতে আপুনপুর রিপোর্ট। গেল 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা আন্দোলন চলাকালে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে নিহত হয় কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। তার মৃত্যুতে ইন্ধনদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও নওফেল সহ 108 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের মা জোসনা বেগম। সোমবার পাঁচলাইশ থানায় করা মামলায় আরও 100 থেকে 150 অজ্ঞাতকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিকেলে আসামিদের নির্দেশেই হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহত হয় অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে নিলে আকরামকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ৬২ জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা করা হয়। ২১শে জুলাই গুলিবিদ্ধ হয়ে মাছ ব্যবসায়ী মিলন হত্যার অভিযোগে এ মামলা করা হয়। এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১২টি হত্যা, ১টি গণহত্যা, 1টি অপহরণ ও 1টি হত্যা চেষ্টা মামলা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি নির্মমতার শিকার হয়েছে শিশু কিশোররা। বুলেটের আঘাতে অনেকেই হারাতে বসেছে দৃষ্টিশক্তি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ৭০০-র বেশি মানুষ চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এক চোখ হারিয়েছেন অন্তত ৩৩৬ জন, আর ২ চোখে আলো হারান ১৭ জন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। দেখতে পাচ্ছেন না, তো অনেক খারাপ লাগতেছে, নিজের কাছে কিছু দেখা যাচ্ছে না, কেউই দেখতে পারি না। মাদারীপুর টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণীর ছাত্র অনিক হাওলাদার। পুলিশের ছোড়া গুলিতে নিভে যায় চোখের আলো। কয়েক দফা অপারেশনের পরেও আলো ফেরাতে পারেননি চিকিৎসকরা। কোটা সংস্কার আন্দোলনে গেল ১৮ জুলাই পুলিশের রাবার বুলেট বিদ্ধ হয় অনিকের ২ চোখেই। ১৮ তারিখ কোটা আন্দোলনে আমাদের মাদারীপুর ট্রাক স্ট্যান্ডে ওইখানে মিছিলে আমার গুলি লাগে ২ চোখে, মাথায় লাগে। গুলি চলে স্বৈরাচার পতনের আগ মুহূর্তেও। ৫ আগস্ট দুপুর ২টায় কুষ্টিয়া সদর থানার কাছে এলোপাতাড়ি গুলিতে ঝাঁঝরা হন আক্তারুজ্জামান। রাবার বুলেটে হারিয়েছেন একটি চোখ, আর শরীরে কয়েকশো বুলেট নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালে। তারা আমাকে ঘিরে ধরে আমার মাথায়, মুখে, চোখে, বুকে এবং পিঠে গুলি। ডাক্তার বলছে প্রায় ১ থেকে ১৫০ গুলি আছে আমার শরীরে। জাতীয় চক্ষু গবেষণা ইনস্টিটিউটে আন্দোলন ঘিরে চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন ৭০০-র বেশি রোগী। এর মধ্যে ৩৫০ জন হারিয়েছেন এক চোখ, আর ১৭ জন হারিয়েছেন ২ চোখই, যাদের বেশিরভাগই বয়সে তরুণ। গ্লাসে কাঁচ মুছতেছিলাম, কাছের পরে এই কানে লাগছিল ভাই। প্রথমে কানে লাগে, গিলাসে লাগছে, গিলাসে লাগে চোখে লাগছে। 4টা রাবার বুলেটের মারছিল, তো এর থেকে 4টা লাগছিল। একটা চোখে, গলায় লাগছিল, ঠোঁটে আর কপালে। গুলিবিদ্ধ হওয়ার পরও পদে পদে ভোগান্তি করা হয় বলে অভিযোগ করেন অনেকেই। যারা গুলি খাইছে পুলিশও ধরতো, ইভেন আওয়ামী লীগের যারা ছিল, এই ছাত্রলীগ, ওরাও ধরতো আমগরে। পরে এক পর্যায়ে ওদেরকে ফাঁকি দিয়ে আমাকে এই চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন সমন্বয়করা। যথাসাধ্য চিকিৎসা দেওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক। অপারেশন হচ্ছে না কেন? রোগী বসায় রাখছেন 7 দিন 10 দিন হয়েছে রোগী, ওটা বসায় রাখা হয়েছে চোখের লালটা কমানোর জন্য, চোখটা একটু কোয়াইট হওয়ার জন্য, অপারেশনের জন্য রেডি করার জন্য। সুতরাং ডাক্তারি পয়েন্ট অফ ভিউতে যা যা করা দরকার আমরা তাই করছি। আমাদের এই চক্ষু বিজ্ঞান হাসপাতালের যে আমাদের খুব এক্সপার্ট সার্জন আছে, আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। চোখ হারানো এসব রোগীকে প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানান সমন্বয়করা। প্রপার ট্রিটমেন্টটা, যত আহত শিক্ষার্থী এবং জনতা, ছাত্র জনতা আছে, তাদের যেন প্রপার ট্রিটমেন্টটা নিশ্চিত করে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবিধানে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথ বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ। এই সংশোধনীর মধ্য দিয়ে দেশ গণতন্ত্রহীনতার দিকে এগিয়ে গেছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সোমবার এই সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় হাইকোর্টে। শুনানি শেষে আদালত জানান, আপাতত এটি বাতিল বা স্থগিত কিছুই করছেন না তারা। পরে সংশোধনীটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 8 সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে মনে করেন অন্যতম রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে ছিল গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে। এই যে
বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। রিটকারীর আইনজীবী শরীফ ভুইয়া বলেন, এর মাধ্যমে কৌশলে একদলীয় শাসন কায়েম ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক, এই বিষয়ে কোর্টের রুলসে আমরা রিটটা করেছিলাম। জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে সেটাকে গুরুতরভাবে খর্ব করে, কারণ জনগণ সংবিধানের মাধ্যমে একটা সংসদ নির্বাচন করে এবং সেই সংসদ যদি জনগণের সেই ধরনের প্রতিনিধিত্ব পায় তারা সংবিধানের সংশোধন করতে পারে। পঞ্চদশ সংশোধনী গণতন্ত্রের উপর আঘাত বলে জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়া ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়। পঞ্চদশ সংশোধনী বাংলাদেশ সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা জানান আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঢাকা উত্তর দক্ষিণ সহ 12 সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া 60 জেলা পরিষদ, 493 উপজেলা পরিষদ এবং 323 পৌরসভাতেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উপজেলা পরিষদের 988 জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। তবে ইউনিয়ন পরিষদ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। জান্নাতুল মোহনার প্রতিবেদন। পদ হারালেন দেশে 12 সিটি মেয়র। এসব সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামকে সরিয়ে মাহমুদুল হাসানকে এবং ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপসকে সরিয়ে ডক্টর মোহাম্মদ শের আলীকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটির প্রশাসক হয়েছেন অতিরিক্ত সচিব AHM কামরুজ্জামান। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং গাজীপুর সিটিতে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। 60 জেলা পরিষদ, 493 উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং 323 পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত বা রিজিমের সঙ্গে সম্পৃক্ত এই প্রত্যেকটি কিন্তু হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত, পার্লামেন্টের পরে ধাপে 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 এক করে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সর্বপর্যায়ে কাউন্সিলর ও সদস্যদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছি না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কিরকম আছে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন থেকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা AF হাসান আরিফ। সেই একই জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলন দমনে চালানো গণহত্যা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল, জানিয়েছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে নিজের সম্পত্তির হিসেব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রণালয় কর্মচারীদের হিসাব নেয়ার কথা জানান রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। সকালে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী সপ্তাহে দেশে আসবে জাতিসংঘ তদন্ত দল। এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনগণের খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে খাদ্য উৎপাদন বাড়ানো প্রথম লক্ষ্য বলেও জানান তিনি। আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। ওনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করতে চায় এবং কিভাবে করতে চায় এবং আমরা কোন কোন সেক্টরে চাচ্ছি এইগুলি।
রেল ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে হুঁশিয়ারি দিয়ে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, দায়িত্বে অবহেলা করলে যে কাউকে ছেড়ে দিতে হবে চেয়ার। ডিজি সাহেব, আপনি যদি ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন, আপনি ইউ হ্যাভ টু লিভ। আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে, আমাকে কেউ বলতে হবে না, আমি নিজেই চলে যাবো। এ সময় রেল ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে নিজের সম্পত্তির হিসাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব নেওয়ার কথাও জানান এই উপদেষ্টা। রেলের জমি নিয়ে 900 হওয়া, এইটাও একটু করতে হবে। রেলের জমি কোথায় কার হাতে আছে, কিভাবে আছে, তো এইটার একটা আমরা চাইছি। এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে, আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না। আমরা কিন্তু এটা কিন্তু বক্তৃতার সরকার না, এটা হচ্ছে কাজের সরকার। অন্যদিকে দুপুরে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনারি। আলাপ শেষে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার নিয়ে সন্তুষ্ট জাপান, তাই চলমান সব প্রকল্পে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। বাজেট ছয়টা তো আলাদা, ম্যাক্রো ইকোনমিক্স। এটা আমাকে জিজ্ঞেস করছে গভর্নর, তুমি তো জানো ম্যাক্রো ইকোনমিক্সে বাজেট সাপোর্ট আমার দরকার, টাকা পয়সা দরকার, খালি প্রজেক্ট না। ওরা এটা গ্লোবাল কন্টেক্সট হলো, বাট দে হ্যাভ নোটেড ডাউন। এছাড়া সরকার জাপানের কাছে বাজেটে অর্থ সহায়তা চেয়েছে বলেও জানান এই উপদেষ্টা। সব বলে ফেললে আপনাদের কি বলে? জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাফিজের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ 2 উপদেষ্টা। সোমবার রাত 8টায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাফিজের বাড়িতে যান। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম নিহত নাফিজের মা নাজমা আক্তারকে নাফিজের হত্যাকারীদের বিচার নিশ্চিতের আশ্বাস দেন। নাফিজের এই যে আত্মত্যাগ, সেটাকে কখনো না বলিস। শহীদের এই রক্তের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা নাফিজের পরিবারের সাথে সবসময় থাকব এবং এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত, এই গণহত্যার সাথে যারা জড়িত, অবশ্যই তাদের বিচার হবে বাংলার মাটিতে। দেখছেন সংবাদ সকাল। বিস্তীর্ণ জমি খেকো পুলিশ কর্মকর্তা মুজাম্মেল গোগ্রাসে গিলেছেন সাধারণ মানুষের জমি। ক্ষমতার দুর্দণ্ড প্রতাপে গিলে খেয়েছেন কারো বসতভিটা, কারো কৃষি জমি, কারো বা পুকুর জলাশয়। হাজারো সচ্ছল মানুষকে নিঃস্বতায় ঠেলে দিয়ে বিপুল অর্থ সম্পদে ভরে তুলেছেন তার স্ত্রী ফারজানা মুজাম্মেলের সোনার সিন্দুক। মাত্র 3 কোটি টাকা নিবন্ধিত মূলধন নিয়ে মুজাম্মেল আর ফারজানার অবৈধ কোম্পানি মাত্র 11 বছরে কবজা করেছে 6,500 কোটি টাকার বেশি মূল্যের সম্পদ। সেই অপকর্মের কাহিনী জানাচ্ছেন ইফতেখার রেজা। মনের আনন্দে 3000 বিঘা জমি নিজের কবজায় নিয়ে বিশাল এক আবাসন প্রকল্প গড়েছেন অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। নাম দিয়েছেন আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি। অথচ এই প্রকল্পের সাথে পুলিশ বাহিনীর সম্পৃক্ততা নেই। নাম আনন্দ হলেও এই প্রকল্প গড়ে তোলার নেপথ্যে আনন্দের লেশমাত্র খুঁজে পাওয়া যায়নি, বরং এর মাটিতে মিশে আছে কয়েক হাজার নির্যাতিত মানুষের কান্নার নোনা জল। পূর্বাচলের পাশে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটির এই প্রকল্পের জমি দখল করা হয়েছে স্থানীয়দের জোরপূর্বক উচ্ছেদ করে। ভয় দেখিয়ে বা রিমান্ডে দিয়ে বলপূর্বক লিখে নেওয়া হয়েছে তাদের জমি। কাউকে জমির নামমাত্র মূল্য দেওয়া হয়েছে, অনেকে সেটুকুও পায়নি। বিনা টাকায় সই করিয়ে নেওয়া হয়েছে জমি বিক্রির দলিল। নানা অপকৌশলে বিপুল বিত্তের পাহাড় গড়া হাজারো অপকর্মের হোতা গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। অবৈধভাবে আর অপকৌশলের জোরে অতিরিক্ত ডিআইজির পদ বাগিয়ে নেওয়া কে এই মোজাম্মেল?
1997 সালে 17তম বিসিএসে নিয়োগ পেয়ে পুলিশের সহকারী কমিশনার হিসাবে চাকরি জীবন শুরু করেন গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। এখন তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত। সরকারি চাকরির এই স্পর্শকাতর পদে থেকেই সম্পূর্ণ বেআইনিভাবে তিনি মেতে ওঠেন ব্যবসা বাণিজ্যে। গড়ে তুলেছেন আনন্দ প্রপার্টিজ লিমিটেড নামের একটি কোম্পানি, যার ব্যবস্থাপনা পরিচালক তার স্ত্রী ফারজানা মোজাম্মেল, আর মোজাম্মেল নিজে অন্যতম এক পরিচালক। ভয় দেখিয়ে জমি দখল করতে প্রচার চালানো হয়েছে যে পূর্বাচলের পাশে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামের এই প্রকল্পটি আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতির। পুলিশের এ ধরনের কোনো সমবায় সমিতি নেই। পুলিশ বাহিনীর নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জমি দখল করে এই প্রকল্পের মালিক আনন্দ প্রপার্টিজ লিমিটেড। আর এই প্রকল্পে আনন্দ প্রপার্টিজের দখলে নেয়া বিক্রয়যোগ্য সম্পদের পরিমাণ প্রায় 6,650 কোটি টাকা। অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক এই বিপুল সম্পদের মালিকানা নিয়ে আইনের মারপ্যাচ এড়াতে স্ত্রী ফারজানা মোজাম্মেলকে বানিয়েছেন আনন্দ প্রপার্টিজের এমডি। নিজে পরিচালক হয়ে থেকেছেন কিছুটা আড়ালে। তবে জমি কেনা বেচায় বরাবরই পর্দার সামনে আসেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। প্রকল্পের পরিচালক হিসেবে নথিপত্রে সইও করেন তিনি। মোজাম্মেল আর ফারজানার আনন্দ প্রপার্টিজ লিমিটেড নিবন্ধিত হয় 2013 সালের 16 জুন, নম্বর C109716। নিবন্ধিত মূলধন 3 কোটি টাকা। এই কোম্পানির 15,000 শেয়ারের মধ্যে 13,500-এর মালিকানা তার, যা মোট শেয়ারের 90%। বাকি 1,500 শেয়ারের মালিক হলেন খায়রুল আলম ও শহীদুল ইসলাম নামের দুই ব্যক্তি। এই দুজনকে প্রতিষ্ঠানের মালিকানায় দেখানো হলেও মূলত তারা প্রতিষ্ঠানটির কর্মচারী। মাত্র 3 কোটি টাকা নিবন্ধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা এই কোম্পানির দখলে থাকা শুধুমাত্র পূর্বাচল সংলগ্ন প্রকল্পের জমির দামই এখন প্রায় 6,650 কোটি টাকা। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে প্রায় 3,000 বিঘা জমি কবজা করলেও ভূমি অফিসের নথি বলছে প্রকল্পের খারিজ করা জমির পরিমাণ 400 বিঘা। আবার এই 400 বিঘা জমি নিয়েও রয়েছে মামলা। প্রায় 250 ভুক্তভোগী এই জমির মালিকানা দাবি করে মামলা করেছেন। আবাসন প্রকল্পের জমিতে মিশে আছে অনেক নির্যাতিত মানুষের চোখের জল। বাজার মূল্যের চেয়ে অনেক কমে নামমাত্র মূল্যে জমির মালিকানা লিখে নিয়েছেন মোজাম্মেল। জমি কবজা করতে কাউকে রিমান্ডে নিয়ে নির্যাতনও করেছেন। রূপগঞ্জের আবাসন প্রকল্প যেখানে গড়ে উঠেছে সেখানে একসময় বসত ভিটা এবং বিশাল মাছের খামার ছিল স্থানীয় বাসিন্দাদের। এখন তার খামারের কোনো চিহ্নই নেই। জমিগুলো কবজায় নিয়েছেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল। জমি রক্ষায় স্থানীয় প্রশাসন থেকে পুলিশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অভিযোগ করেও কোনো সুফল পায়নি এলাকাবাসী। অভাব এখন তাদের নিত্যদিনের সঙ্গী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। কয়েক বছরেই নিয়োগ, তদবির ও দখল বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়েছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার ওরফে বাবুল মাস্টার। এক সময় স্কুল শিক্ষক, 2019-এ রাজনীতিতে যোগ দিয়েই হয়ে ওঠেন বেপরোয়া। তার সব অপকর্ম চলত তারই ভাতিজা সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ছত্রছায়ায়। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছেড়ে 2019 সালে রাজনীতিতে নাম লেখান বাবুল মিয়া সরকার। ময়মনসিংহ 2 আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের চাচা হওয়ার সুবাদে বনে যান তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শরীফ আহমেদ সমাজ কল্যাণ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং এমপি থাকাকালীন তারাকান্দার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল বাবুল মাস্টারের হাতে। স্থানীয়রা জানান, এ সময় বাবুল হয়ে ওঠেন নিয়োগ, বদলি, তদবির ও দখল বাণিজ্যের একচ্ছত্র অধিপতি। কামিয়েছেন কয়েকশো কোটি টাকা। গড়ে তুলেছেন তারাকান্দা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান, ডুপ্লেক্স বাড়ি, ময়মনসিংহে 7 তলা বাড়ি, ঢাকায় ফ্ল্যাট। দখল করেছেন কয়েকশো একর কৃষি জমি। অনুসন্ধান বলছে, গেল বছরের ডিসেম্বরে উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ 5 নিয়োগে নিয়েছেন 60 লাখ টাকা। আমি একজন প্রার্থী ছিলাম, আমার ক্যান্ডিডেট একটা প্রার্থী ছিলাম। আমি 5 লক্ষ টাকার কথা বলি, কিন্তু বলছেন না, এটা হবে না। 4-5 জন, 5 জনের তো ওনারা কেউ নিয়োগের কাছে আসতে পারছে না। সভাপতি আর এই যে বাউল মাস্টারের দোয়াই দিয়ে আর কি এই নিয়োগগুলো। এক সময়ের ছেঁড়া জামা জুতা পরে চলা বাবুল মাস্টারের এমন অবৈধ সম্পদ অর্জনে হতবাক স্থানীয়রা। অবৈধ সম্পদ জব্দ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি তাদের। সে সরকারি চাকরি ছেড়ে দেয়, সরকারি চাকরি মানুষে পায় না, আর সে রিজান দেয় আর কোটি টাকার মালিক করতে কি করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিল,
শিক্ষক থেকে সে প্রতিযোগ করে আওয়ামী লীগে জয়েন করার পরে দেয়া এই উপজেলার সে লুটপাট দেখাইছি, সে কোটি কোটি টাকা মালিক হয়েছি, তার পাশাপাশি এটা একটা বাস্তব প্রমাণ। তিনি সমস্ত উপজেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছে। রাজনৈতিক পরিচয়ে যারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তাদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিক সমাজের। যারাই রাজনীতির নামে লুটপাট করেছে, টাকার পাহাড় গড়েছে, সম্পদ গড়েছে এবং অবৈধভাবে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, এদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। শেখ হাসিনা সরকার পতনের পর অন্যদের মতোই এই আওয়ামী লীগ নেতাও দিয়েছেন গা ঢাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 17 বছর পর আবারও রাজনীতির মাঠে চাঙা সিরাজগঞ্জ জেলা বিএনপি। সভা সমাবেশ করে সাংগঠনিকভাবে দলকে সুসংগঠিত করার জন্য প্রতিনিয়ত কাজ করছে দলের বিভিন্ন নেতাকর্মীরা। আগামী সংসদ নির্বাচনের জন্য মাঠে কাজ করছে দলের সিনিয়র নেতাকর্মীরা। সিরাজগঞ্জ প্রতিনিধি সাইমুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। প্রায় এক যুগের উপরে বিভিন্ন হামলা মামলায় জর্জরিত হয়ে পলাতক অবস্থায় রাজনীতির মাঠে কাজ করতে পারেননি সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতাকর্মীরা। তবে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরে আবারও জেলা উপজেলা পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য প্রতিনিয়তই কাজ করছে দলটি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আশায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। ছাত্র বৈষম্য আন্দোলনে আমাকে না পেয়ে আমার নিরীহ ছেলেকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। খুনি শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র যেভাবে নষ্ট করেছিল সেই গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করেছি। শুধু মামলা দিয়ে তারা ক্ষান্ত হয় নাই, আপনার 17 বছর প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের বাড়ি শূন্য করেছে। ছাত্রদল কোনো নৈরাজ্য চায় না, কিন্তু আওয়ামী লীগ যদি কোনো নৈরাজ্য করার চেষ্টা করে, ছাত্রলীগ যদি কোনো নৈরাজ্য করার চেষ্টা করে, আমরা ছাত্র দল সিরাজগঞ্জের ছাত্র দল বিএনপি দাঁত ভাঙা জবাব দিব তাদের। দলের নেতাকর্মীদের সব ধরনের অপ্রীতিকর কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান জেলা বিএনপি। যদি কোনো নেতা কর্মী চাঁদাবাজির সঙ্গে, সেটা নীরব চাঁদাবাজি হোক, সরব চাঁদাবাজি হোক, যদি কেউ সম্পৃক্ত থাকে তাহলে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করব। 18 বছর একটা দলকে দাবিয়ে রাখার ফলে মানুষজন অনেক রকম কষ্ট করেছে এবং সেটার বহিঃপ্রকাশটা এক একজনের এক এক রকম হয়েছে। এখন অনেকটাই কন্ট্রোল, ইনশাল্লাহ আরও সুসংগঠিত হয়ে যাবে। আমাদের দলের ছেলেপেলেরা ডিসিপ্লিন হবে এবং দলের যেসব নিয়ম কানুন সব মেনে চলবে। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আবারও ক্ষমতায় আসবে, এমনটাই মনে করছে সিরাজগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। জুলাইয়ের মাঝামাঝিতে বরিশালে জমে ওঠে আন্দোলন। কোটা সংস্কারের দাবি রূপ নেয় স্বৈরাচার পতনের আন্দোলনে। শিক্ষার্থীদের দমনে মারমুখী হয়ে ওঠে ছাত্রলীগ। তাদের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় 400 আন্দোলনকারী। ছাত্রলীগের হাত থেকে রেহাই পায়নি সংবাদকর্মীরাও। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান সমন্বয়করা। তাদের সাথে একমত সেনাবাহিনীও। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। গত জুনে সীমিত আকারে শুরু হলেও জুলাইয়ে এসে বরিশালে দানা বাঁধতে থাকে কোটা সংস্কার আন্দোলন। শেষ দিকে এসে তা চরম রূপ ধারণ করে। আন্দোলন দমনে মাঠে নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। বরিশাল নগরীর সদর রোড, চৌমাথা, সিএনবি পোল, আমতলা মোড় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলা চালায় তারা। নারকীয় এসব হামলা থেকে রেহাই পায়নি ছাত্রী কিংবা সাংবাদিকও। কঠিন সেই সময় স্মরণ করেন আন্দোলনের সমন্বয়করা। সর্বোচ্চ হেনস্থা তার জায়গা থেকে আন্দোলনের সম্পৃক্ত প্রত্যেকটা শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগ করেছে। অধিকবার আমাদের উপর হামলে পড়েছে। আপনারা জানেন যে আমাদের নারী সহযোদ্ধাদেরকেও কিন্তু এরা ছাড়েনি। আমাদের মেয়েদের দেখে বাড়ি দিয়েছে। আর যত রকম হ্যারাসমেন্ট করা যায়, হেনস্থা করা যায়, আমাদের নারী সহযোদ্ধাদের সঙ্গে এটা হয়েছে। আর আমরা তো আসলে ফিজিক্যাল অ্যাসাল্টের শিকার হয়েছি। এবং সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে সাংবাদিকদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, অপহরণ করার চেষ্টাও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে ঘটেছে। আমরা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের উপর যে হামলা, এটা নিয়ে আমরা আলাপ করেছি, বিচারের শাস্তির দাবি জানিয়েছি। ছাত্র জনতার আন্দোলনে হামলাকারীদের তালিকা করে আইনের আওতায় আনার আহ্বান জানান সেনা কর্মকর্তারা। যতগুলো ঘটনা ঘটেছে প্রতিটি উপজেলাতে, সেগুলো আমরা নোট করতে বলেছি এবং এখনো আমি ডিভিশন কমিশনার মহোদয়ের মাধ্যমে
এই অনুরোধ করতে চাচ্ছি, যাতে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাকে আইনের আওতায় আনা যায়। জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানান পুলিশ কর্মকর্তারা। যারা হামলা করেছে আমাদের বরিশালে এরকম ঘটনা যদি ঘটে থাকে তাদেরকে নিশ্চয়ই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। 20 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত হামলার শিকার হন বরিশালের 371 জন আন্দোলনকারী। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। কলকাতার আরজিকর হাসপাতালে ট্রেনে চিকিৎসককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মিলেছে যৌন হেনস্থার প্রমাণও। সোমবার ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ময়নাতদন্ত রিপোর্টে এমনটাই দেখা গেছে। এদিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনো উত্তাল রাজপথ। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। সহকর্মীর ধর্ষণ, হত্যার বিচার ও নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত না করে রাজপথ ছাড়বেন না চিকিৎসকরা। This is not a rape of a doctor. It's not a rape of a doctor. It's a rape of a daughter. She was a daughter. She was a mother, sister, someone's sister. So अभी अगर आज हम लोग अपने एज के लिए वॉइस नहीं उठाएंगे तो कोई हमारे लिए वॉइस नहीं उठाएगा। फॉर दिस वी आर हियर। हम बस ये चाहते हैं कि डॉक्टर्स की मांगे पूरी हो, और ये सिर्फ डॉक्टर की मांग नहीं है, एक बेटी, इस देश की बेटी की मांग है, और जब तक सीपीए लागू नहीं होगा तब तक हम नहीं हिलेंगे यहाँ से। এরই মধ্যে প্রকাশিত হয়েছে নিহত চিকিৎসকের ময়নাতদন্ত রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী তার দেহে পাওয়া গেছে একাধিক আঘাতের চিহ্ন, মিলেছে যৌন হেনস্থার প্রমাণও। ময়নাতদন্ত রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এদিকে ধর্ষণ ও হত্যার শিকার চিকিৎসকের মা বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন। পুলিশ যেভাবে মামলাটি সামলাচ্ছে তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তারা। এনডিটিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তারা। পাশাপাশি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেন তার মৃত মেয়ের ডিপার্টমেন্টকেই। सीएम अपने रास्ते में नाम उतार के जस्टिस मांगता है, फिर जो जनरल पब्लिक है उसमें जब जस्टिस मांगता है उसको बंद करने के लिए कोशिश कर रहे हैं। क्या इसकी सब क्या बात है? এখন আমাদের সিএম যাতে প্রতিবাদটা বন্ধ করার চেষ্টা করছেন। আমার মনে হচ্ছে আজকে 144 ধারা জারি করে দিয়েছেন এখানে, যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে। এদিকে আরজিকর হত্যাকাণ্ডের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দিয়েছে এক ছাত্র। ওই ছাত্র তার ইনস্টাগ্রাম পোস্টে লেখে, ইন্দিরা গান্ধীর মতোই মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করা উচিত। এই ঘটনায় গ্রেফতার করা হয় তাকে। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার সংবাদ। ক্রিকেট বোর্ডে চলা সাম্প্রতিক অচল অবস্থা কাটাতে বিসিবি পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রীড়া উপদেষ্টার অনুরোধে সোমবার সেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবালও। আল মাহমুদ ফাহিমের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রিকেট বোর্ডে চলা সাম্প্রতিক অচল অবস্থা কাটাতেই এই উপদেষ্টার বিসিবি সফর। এদিন হঠাৎই বিসিবিতে আবির্ভাব সাবেক অধিনায়ক তামিম ইকবালেরও। তামিম নিজে উপস্থিত থেকে সবকিছু ঘুরে ঘুরে দেখিয়েছেন ক্রীড়া উপদেষ্টাকে। গুঞ্জন আছে আসিফ মাহমুদের অনুরোধেই বিসিবিতে এসেছিলেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম ইকবাল। হোম অফ ক্রিকেট পরিদর্শন শেষে পাঠানো এক ভিডিও বার্তায় কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা। নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। তামিম ও উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনও। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী কৌশলে এড়িয়ে যান গণমাধ্যমের বেশিরভাগ প্রশ্ন। আজকে কারোর সাথে কোনো স্পেসিফিক আলোচনা হয় না, খুবই সৌহার্দ্যপূর্ণ সবার সাথে জাস্ট আলোচনা হয়েছে। বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন
তাদের এক্সপিরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে, এক একজনের এক একটা এরিয়াতে এক্সপিরিয়েন্স। তো এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে। স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি। সভাপতি নাজমুল হাসান পাপন সহ অনেক পরিচালকই শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর নিশ্চুপ রয়েছেন। পদত্যাগ করতে পারেন নাজমুল হাসান পাপন, এ নিয়েও শোনা যাচ্ছে গুঞ্জন। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি রাজধানী বাড়িধারা থেকে গ্রেফতার। ধানমন্ডি থেকে গ্রেফতার হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় অভিযোগ দায়ের। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বুলেটের আঘাতে চিরতরে চোখের আলো হারালো 350 মানুষ, যাদের বেশিরভাগই শিশু কিশোর। সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুলে সংশোধনীতে গণতন্ত্রহীন হয়ে পড়ে দেশ, বললেন অ্যাটর্নি। 12 সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভার প্রশাসক নিয়োগ, জনপ্রত্যাশা পূরণই এমন পদক্ষেপ, জানালেন উপদেষ্টা। এবং অতিরিক্ত ডিআইজি গাজী মুজাম্মেল হক 11 বছরে আত্মসাৎ করে 6,500 কোটি টাকার সম্পদ। ময়মনসিংহে আওয়ামী নেতার সম্পদের পাহাড়। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।